স্বাগত। আজকে বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। তথ্য প্রযুক্তির হাওয়া লেগেছে বইয়ের পাতায়, তবে এখন পর্যন্ত খুব বেশি পেশাদারি আসেনি বাংলা ভাষা ও সাহিত্যের ভার্চুয়াল প্রকাশনায়। লেখক সম্মানের নিশ্চয়তা পুরোপুরি মিলছে না এ খাতে। আপাতত তাই বই বিপণন আর সুরক্ষা প্রযুক্তি উন্নয়ন নিয়েই ভাবতে হচ্ছে দেশের বই বান্ধব তথ্য প্রযুক্তিবিদদের। এদিকে ভাষা সাহিত্যের ভার্চুয়াল প্রকাশনা জগৎকে এখনো ঠিক মানতে পারছেন না এক শ্রেণীর বইপ্রেমী। মলাট কাগজের ভাজে ভাজে থাকা স্বাদ গন্ধ থেকে কোনোভাবেই বঞ্চিত হতে চান না তারা। এসব নিয়েই আজকের আলোচনা টেক সই বই। কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন কালের কণ্ঠের অনলাইনের ইনচার্জ মাহবুব মোর্শেদ, আছেন পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা ডাটাসফট এম মঞ্জুর মাহমুদ, এর সঙ্গে আছেন স্টার হোস্ট আইটির প্রধান কাজী জাহিদ এবং সবশেষে আছেন রকমারি.com বা মাহমুদুল হাসান সোহাগ। আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথমে একটু জানতে চাইব যে এই যে বই, নতুন ধরনের বইয়ের কথা আমরা বলছি, এই বইটা আসলে কি? মাহবুব, আপনি যদি একটু বলেন। নতুন ধরনের বইয়ের যে ব্যাপারটা সবার আগে যেটা আসে, যে টেনশনটা দিয়ে এই ইবুক বা ডিজিটাল বুকের আলোচনাটা শুরু হয়, সেই টেনশনটা হলো যে কাগজে ছাপানো বই এবং ইবুক বা ডিজিটাল বুকের যে সংঘর্ষ, এটাই কিন্তু সব আলোচনাতেই থাকে। যেমন আমরা বন্ধু বান্ধবরা যখন একত্রিত হই, তখন আমরা একটা আলোচনা করি যে আসলে ইন্টারনেট মাধ্যমের এই অবাধ যে বিস্তার, এর ফলে কি কাগজের পত্রিকা থাকবে কিনা, এই তর্কটা কিন্তু সব সময় ওঠে। এখন আমাদের এখানে যেটা সমস্যা সেটা হলো যে এটা কিন্তু নৈতিকতার প্রশ্ন না, উচিত অনুচিতের প্রশ্ন না আর কি, যে বই কোনটা থাকবে। যেমন এক সময় মানুষ কিন্তু পাথরে লিখত, পাথরে লেখা সাজিয়ে রাস্তার মোড়ে মোড়ে সেটা দেয়া হতো। সম্রাট অশোক এরকম করতেন। আবার পেপিরাসেও কিন্তু মানুষ লিখত। সেই মাধ্যম কিন্তু আজকে আর নেই। তেমনিভাবে কাগজের যে বই, আপনি একটা লাইব্রেরির কথা চিন্তা করুন যে হাজার হাজার বই সেখানে আছে এবং বিশাল একটা স্পেস সে দখল করে আছে। এই জিনিসটা কিন্তু আর থাকবে না। এটা শুধু এটা থাকা উচিত বা অনুচিত সেটার উপর নির্ভর করবে না, এটা থাকবে কি থাকবে না। এটা হলো যে মানুষের পাঠাভ্যাস, আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলোই ঠিক করে দেয়, আমাদের লাইফস্টাইলই ঠিক করে দেবে। তর্কটা যে চলছে, এটা কি পরিবর্তনকে গ্রহণ করা নিয়ে যে মানুষের সব সময়ের একটা মানে বলা যায় যে অস্বস্তি, সেটার কারণে? এইটা আসলে মানে যে কোনো চেঞ্জকে আমরা প্রশ্ন সাপেক্ষে গ্রহণ করি, এটা খুব ভালো পজিটিভ একটা ব্যাপার। যে কোনো পরিবর্তনকে আমরা বিনা প্রশ্নে মেনে নিচ্ছি না, প্রশ্ন করেই আমরা একটা পরিবর্তনকে আমরা আসলে গ্রহণ করছি বা বর্জন করছি। এখন ইবুক বা ইন্টারনেটের ব্যাপারটা হলো যে এটা কিন্তু গ্রহণ বর্জনের মধ্যে নেই। আপনি দেখেন যে আমি বা আপনি বা আমরা যারা শহরে মধ্যবিত্তের একটা বড় অংশ, আমাদের পাঠাভ্যাসটা আমাদের নিজেদের অজান্তেই কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আমরা দেখছি যে আমরা সারাদিনে যে কাগজগুলো পড়ি, যে লেখাগুলো পড়ি, এর মধ্যে সকালবেলার পত্রিকা থেকে শুরু করে আমরা যদি হিসাব করে দেখব যে আমাদের বড় একটা পড়া হচ্ছে কিন্তু ইন্টারনেটেই। বেশিরভাগ লেখাপত্র, বেশিরভাগ নিউজ ইত্যাদি আমরা কিন্তু ইন্টারনেটেই বেশি পড়ছি। এখন আমরা কিন্তু সেই জেনারেশনের লোক যারা হলো মানে ওই যে গুটেনবার্গের যে প্রেস, যেটা হলো লাইনো টাইপের যে প্রেস, সেইখান থেকে শুরু করে আজকে এই যে ডিজিটাল প্রেস বা এই জায়গায় চলে এসেছে এবং আজকে ইন্টারনেট, অনলাইন সংবাদ মাধ্যম ইত্যাদি নিয়ে কাজ করছি। তো ফলে যেটা আমাদের যে পাঠ্যাভ্যাস, সেই পাঠ্যাভ্যাসের মধ্যে কিন্তু আমরা পুরোটাকে গ্রহণ করতে পারছি না। তারপরেও দেখেন আমরা দিনের বেশিরভাগ অংশ কিন্তু অনলাইন মাধ্যমেই পড়াশোনা করছি। আমাদের পরে যে জেনারেশন, যারা হলো মোবাইল টেকনোলজি নিয়ে জন্মগ্রহণ করেছে, যারা হলো ল্যাপটপ, ট্যাব, কিন্ডেল এই সংস্কৃতির মধ্যে বড় হচ্ছে, তাদের পাঠ্যাভ্যাসটা কিন্তু পুরোটাই ডিজিটাল নির্ভর। এবং তাদেরকে আপনি নতুন যে জেনারেশন, তাদের হাতে বই ধরায় দিলে তারা কিন্তু এটাকে বলবে যে ওল্ড একটা ব্যাপার তাদেরকে আমরা দিচ্ছি। ফলে এটা কিন্তু চয়েসের ব্যাপার না, আপনি বেছে নেবেন কি নেবেন না সেটার ব্যাপার না, এটা ঘটে যাবে এবং এটা এক সময় অনিবার্য হয়ে উঠবে। ধীরে ধীরে কিন্তু
কাগজটা সরে যাবে। জি মোর্শেদ, আমরা আসবো আপনার কাছে আবার। মঞ্জুর, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নতুন যেই মাধ্যমের কথা বলছি সেই মাধ্যম নিয়েই আপনি কাজ করেন, তো এই মাধ্যম নিয়ে যখন প্রথম মানুষের কাছে গেলেন প্রতিক্রিয়াটা কি, বা এখনো কিরকম প্রতিক্রিয়া পান আপনি মানুষের কাছে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আমাদের বাংলাদেশের সমাজ যেটা, এখানে দুটো জিনিস খুবই লক্ষণীয়। প্রথম হচ্ছে আমাদের এক জেনারেশনের মানুষ এখনো প্রবাবলি ঘর কোনো, কিন্তু আরেক জেনারেশনের মানুষ কিন্তু সত্যি সত্যি গ্লোবাল, তারা পুরো দুনিয়াতে ছড়িয়ে আছে। তো আমাদের মতো ডেমোগ্রাফি, যে ডেমোগ্রাফি খুবই কম বয়স্ক মানুষের সংখ্যা বেশি, বয়স্ক মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, এরকম একটা ডেমোগ্রাফিতে আমাদের টেকনোলজি অ্যাডাপ্টেশনটা দ্রুত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে 2014 সনের ফেব্রুয়ারিতে বসে আমাদের কাছে অ্যাজ এ টেকনোলজি সার্ভিস প্রোভাইডার আমাদের কাছে মনে হচ্ছে যে এই চেঞ্জটার যে প্রেডিক্টেড রেটটা আমরা মনে করছি, আমার কাছে মনে হচ্ছে এই রেটটা তার থেকে একটু স্লো। এবং আমরা এটা অ্যানালাইসিস করতে করতে যে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখন একটা প্রসেসে আমরা একটা বই পাবলিশ করি, এখন একটা প্রসেসে আমরা বইটা আমাদের যারা পাঠক তাদের কাছে তুলে দেই, এখন একটা প্রসেসে আমরা এই বইটাকে প্রমোট করি। এটা আমাদের একটা প্রধানসিদ্ধ একটা প্রসেস আছে। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একজন লেখকের ভালো একটা বই বেরিয়েছে, উনি আশা করেন এটা একটা লঞ্চিং সেরিমনি হবে, ওখানে কিছু জ্ঞানী গুণী লোকজন আসবেন, তারা ওই বইটা সম্পর্কে কথা বলবেন, বলে উনি এটার মোড়ক উন্মোচন করবেন। এটা আমাদের স্বভাবসিদ্ধ চিন্তা। কিন্তু আমরা যদি দেখি যে এটার প্যারালাল যেটা আছে, যে আমার যে ইয়াং জেনারেশন তারা কিন্তু প্রতিদিনের সকালবেলার খবরটা পায় তার ফেসবুকে কিংবা টুইটারে, এবং এদের সংখ্যা কিন্তু একেবারে কম না। তো আমরা যারা এখন প্রতিষ্ঠিত, বই ব্যবসায় প্রতিষ্ঠিত, বইয়ের পাবলিকেশনে প্রতিষ্ঠিত, বইয়ের ডিস্ট্রিবিউশনে প্রতিষ্ঠিত, দেখা যাবে এই প্যারাডাইমটা 2 থেকে 3 বছরের ভিতরে টোটালি ডিসরাপটিভ হয়ে যাবে। আমরা বলবো না এটা চলে যাবে, কিন্তু এই ডিসরাপশনটা আসবে মেইনলি এই যে অ্যাডাপ্টেশন অফ মিডিয়া, এটার ফলে। আমার নতুন জেনারেশন আমার তথ্যগুলোকে, আমার যে মেসেজটাকে, এটাকে সে গ্রহণ করছে সোশ্যাল মিডিয়া দিয়ে। তো আমি চাই কিংবা না চাই, আমি যদি একজন কন্টেন্ট রাইটার হই, আমি যদি একজন লেখক হই, আমি তো চাবো আমার লেখাটা সবচেয়ে বেশি আউটরিচ হোক, সবচেয়ে বেশি মানুষ পড়ুক, সবচেয়ে বেশি মানুষ লাইক দেখ, সবচেয়ে বেশি মানুষ শেয়ার করুক। ওই কনটেক্সটে চিন্তা করলে আমাদের আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করি, আমাদের সময় এখন এটা নিয়ে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া, নতুন প্রজন্মকে অ্যাট্রাক্ট করবার জন্যই আসলে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এবং এটাই চলছে। এটাই নিতে হবে। এবং এখানে জাহিদের কাছে যাব যে এই যে ই-বুকের কথা আমরা জানি, আমরা কিন্ডলের কথা শুনেছি, এবং এটা আমাদের দেশে এখন আসাও শুরু করেছে, আপনারা ইতিমধ্যে ই-বুক প্রকাশও করেছেন। একটু জানতে চাই যে ই-বুক প্রকাশের এই প্রক্রিয়াটি কেমন ছিল এবং মানুষ এটা কিভাবে গ্রহণ করেছে বাংলা ভাষার? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমরা 2012 সালের প্রথম থেকে চেষ্টা করছিলাম ইবুক নিয়ে কাজ করার জন্য। তো আমরা অনেকগুলো পাবলিশারের সাথে, যেমন মঞ্জুর ভাই বললেন যে পাবলিশাররা আস্তে আস্তে ডাইভার্ট হবেন, সো আমরা পাবলিশারদের কাছে অনেক কমিউনিকেট করলাম যে আমরা আপনার হার্ড কপি বইটাকে ইবুক করতে চাই। সো তখন দেখা গেল যে অনেক পাবলিশারদের কনসেপচুয়াল সমস্যা ছিল যে আসলে ইবুক মানে কি, ইন্টারনেটে ডাউনলোড করা যায়, এটা তো এখনই পাওয়া যাচ্ছে, সো আপনারা অ্যাকচুয়ালি কী করবেন। সো ইবুক যে ইন্টারনেট ভিত্তিক ইবুক যেটা, ওটাও ইবুক, বাট ওটা একটা স্ক্যান কপি অর আনঅথরাইজড একটা বুক, যেটা কিনা আপনি চাইলে স্ক্যান করে অনলাইনে দিয়ে দিতে পারি, এবং সেটাও দেওয়া হচ্ছে, রাইট। সো বাট ইবুকের কনসেপ্টে যেটা আসে, আমরা যেটা চিন্তা করলাম যে এখনকার দিনে আসলে পাইরেসি ঠেকাতে গেলে আমাদেরকে অ্যাপ নিয়ে কাজ করা লাগবে, যেহেতু আমরা জানি যে সবার হাতে হাতে মোবাইল আছে, মোবাইলগুলো আপগ্রেড হচ্ছে ডে বাই ডে। কেউ যারা নর্মাল হ্যান্ডসেট ইউজ করতেন জাভা বেসড, ওরা এখন অ্যান্ড্রয়েডে সুইচ করছেন, অনেকে আইওএসে সুইচ করছেন। সো অ্যাপ বেসড যখন আমরা কাজ করা স্টার্ট করলাম, তখন দেখা গেল যে
অ্যাপটা কি জিনিস সেটা বাংলাদেশের মানুষজন খুব একটা বুঝতে পারছে না। মানুষজন মিন্স হচ্ছে যে পাবলিশাররা বুঝতে পারছেন না। দেন আমরা ট্রাই করলাম অনেকদিন, প্রায় 5-6 মাস আমাদের পাবলিশারদের পেছন ঘোরার পরে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আই গেস ওনারা জিনিসটা বুঝতে পারছে না কি করা একটু উচিত। আমাকে বুঝায় বলবেন অ্যাপস জিনিস। রাইট। সো মোবাইল অ্যাপস হচ্ছে যে আপনার হ্যান্ডফোন যেটা অ্যান্ড্রয়েড চলছে বা iOS এ চলছে ওটার একটা সফটওয়্যার লাইক। সো এই সফটওয়্যারটা আপনি যখন কম্পিউটারে সেট আপ করছেন এর একই রকম একটা অ্যাপস আপনি আপনার মোবাইলে সেট আপ করে নিচ্ছেন। সো যখন আপনি আপনার হ্যান্ডসেটে একটা অ্যাপ সেট আপ করে নিচ্ছেন ডাউনলোড করে, তখন হ্যান্ডসেটের যে আইডি থাকে ওই আইডি অ্যাগনেস্টে ওই অ্যাপটা আপনার হ্যান্ডসেটের জন্য রেজিস্টার্ড হয়। এটা গ্লোবাল সিস্টেমে রেজিস্টার্ড হয়। আপনার হ্যান্ডসেট আজকে সবগুলো ডেটা মুছে গেল অ্যান্ড্রয়েডের, আপনি কালকে নতুন একটা হ্যান্ডসেট কিনলেন, ওখানে আপনার অ্যান্ড্রয়েডের আইডি দিয়ে সেট আপ করে নিলেন, তখন যেই অ্যাপগুলো আপনি আগে ইনস্টল করেছিলেন সবগুলো আপনি আবার ইনস্টল করতে পারবেন। যদি কোনোটা পারচেস করে থাকেন টাকা দিয়ে ডলার দিয়ে, সো আপনি বিনা পয়সায় আবার একই জিনিস ইনস্টল করে নিতে পারবেন। তার মানে সেম আইডি তথ্যটা আমার যে হাতের ডিভাইসটা আছে এইখানে না, তথ্যটা অন্য কোনো জায়গায় তথ্যটা থেকে যাচ্ছে, ক্লাউডে থেকে যাচ্ছে। সো আমরা যখন দেখলাম যে অ্যাকচুয়ালি পাবলিশার দিয়ে হচ্ছে না, তখন আমরা চলে গেলাম জাফর ইকবাল স্যারের কাছে। তো স্যারের সাথে অনেক দিন কমিউনিকেশন করার পরে আমরা 2012 জুন মাসে স্যারের দুটো বই আমরা লঞ্চ করি ইবুক আকারে। সেটা হচ্ছে অ্যাপল ডিভাইসের জন্য, আইফোন এবং আইপ্যাডের জন্য। তো এটা 2012 জুনের কথা বলছি। এরপরে আস্তে আস্তে আরও রাইটারদের সাথে কমিউনিকেট করতে থাকি এবং 2013 মানে গত বছরের বইমেলাতে পাঠক কিরকম ছিল এই পাঠক অ্যাকচুয়ালি আমরা যাদেরকে টার্গেট করেছি সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা হার্ড কপি বই ঢাকা শহরে বসে পেয়ে যাচ্ছেন, আপনি লাইব্রেরিতে গিয়ে পাচ্ছেন অথবা মার্কেটে গিয়ে পাচ্ছেন অথবা অনলাইনে অর্ডার দিলে পেয়ে যাচ্ছেন। বাট চিন্তা করে দেখেন একজন আছেন অস্ট্রেলিয়াতে অর ফিনল্যান্ডে অর ইউএসএতে, উনি কিন্তু হুটহাট করে কোনো একটা হার্ড কপি বই পাচ্ছেন না। সো ওনার কালচারটা হচ্ছে ই বুক আর বাংলাদেশের কালচারটা হচ্ছে হার্ড কপি বুক। সো উনি যদি একটা বই কিনতে চাচ্ছেন তখন কিন্তু আমাদের দেশে যে বইটা আমরা 150 টাকায় বা 120 টাকায় কিনে নিচ্ছি, ওনার ওখান পর্যন্ত নিয়ে যেয়ে সেল করতে গেলে ওইটা বইয়ের দাম অনেক বেশি পড়ে যায়। সো তখন আমরা যেটা চিন্তা করলাম আমাদের ফার্স্ট টার্গেট মার্কেট হচ্ছে এনআরবি, যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, বাংলা সাহিত্য পড়তে চায়, বই পড়তে চায়, ওনাদের কাছে আমরা মোবাইল অ্যাপ হিসাবে বইগুলো সেল করতে পারি। দেন আস্তে আস্তে আরও পরিধি আমাদের বাড়ছে। আমরা গত বছর বইমেলাতে আনিসুল হক স্যারের বই লঞ্চ করি এবং আর একটু বিস্তারিত জানবো, কিন্তু তার আগে মোটামুটি একটা মানে ভার্চুয়াল জগতে বইয়ের ফেরিওয়ালা শব্দটা পজিটিভ অর্থেই বলবো, যে রকমারি.com। আপনাদের তো আসলে প্রোডাক্ট এখনো পর্যন্ত বেশিরভাগই প্রকাশিত বই, ছাপাখানায় প্রকাশিত বই। আপনাদের এই অভিজ্ঞতাটা কেমন? আচ্ছা, আমাদের শুধু ফিজিক্যাল বুকস না, খুব রিসেন্টলি আমরাও অ্যাপল ডিভাইসের জন্য রকমারির অ্যাপটা আমরা রিলিজ দিয়েছি, যদিও এখনো ব্র্যান্ডিংয়ে যায়নি, বেটার ভার্সনে আছে। আমরাও ডিজিটাল বুকস নিয়ে আগের থেকেই কাজ করছি। সো আমাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমি যদি বলি যে ফিজিক্যাল ভার্সেস ডিজিটাল, সোফার এখন পর্যন্ত ফিজিক্যাল বুকসের প্রাধান্যটা এতটাই বেশি যে ডিজিটাল এখনো বাংলাদেশের মার্কেটে ঠিক ওইভাবে জায়গা এখনো করে নাই, বাট ডেফিনেটলি খুব দ্রুত এগুলো চেঞ্জ হতে থাকবে। আর যেখানে এই দুইটার কম্প্যারিজনের সুযোগ আছে, যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমাদের তামিম সাহেবের সুবিন নামে একজন রাইটার আছে, তার লেখা একটা বই কম্পিউটার প্রোগ্রামিং। এই বইটা অনলাইনে পাওয়া যায় এবং এটা কিন্তু আনঅথরাইজ না, অথর নিজে এটার পিডিএফ নিজে আপলোড করে দিয়েছে, দেন সে এটাকে পাবলিশও করেছে, মানে যে কেউ চাইলে অনলাইন থেকে ফ্রি লিগালি এটা নিতে পারে। বাট খুব মজার কথা, আমাদের রকমারির বেস্ট সেলার 10টা বইয়ের মধ্যে এটা আছে। এবং আমরা কাস্টমারদের সাথে যখন কথা বলেছি, তাদের একটা বড় অংশই হচ্ছে ওদের কাছে এটা ডাউনলোডেড ফর্মই আছে, দে হ্যাভ দ্য বুক ডিজিটালি, বাট স্টিল দেন তারা ফিজিক্যালটা চাচ্ছে। সো ওই জেনারেশন শিফটের কথা যেটা বললেন ওনারা, সেটার কারণে সামনে জিনিসটা চেঞ্জ হবে, কারণ এখনকার বাচ্চারা জন্ম নিয়েই ট্যাব, জন্ম নিয়েই ফোন দেখতেছে এবং তাদের পড়ালেখার ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে ডিজিটালি। সো এটা চেঞ্জ হবে, বাট স্টিল দেন চেঞ্জ হতে আমার ধারণা একটু সময় নিবে, বেশ খানিকটাই সময় নিবে। আমি যদি ওয়ার্ল্ড ট্রেন্ড বলি, আমি রিসেন্টলি গত 2-3 দিন আগে একটা ডেটা দেখলাম, ওয়ার্ল্ড ওয়াইড যত বই পুরো বিশ্বে বিক্রি হয়েছে তার টাকার অঙ্কে ধরলে তার গত বছর এর আগের বছর ছিল সেটা 12%, গত বছর সেটা বের হয়েছে 13%। 12 থেকে 13% এটা কিন্তু খুব বড় জাম্প না, এবং মানে বাইরের দেশের লোকজন তো অনেক আগে থেকেই ডিজিটাল, স্টিল দেন কিন্তু এটা পুরো মার্কেটের 12-13% শেয়ার। সো সেখানে বাংলাদেশে যেহেতু এই প্রযুক্তি একটু মানে ওদের চেয়ে তো আমরা একটু পিছিয়ে প্রযুক্তিতে, দ্যাটস ওয়াই প্রযুক্তির ব্যবহারে, সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশে আরেকটু সময় নেবে। এবং এক্ষেত্রে আমার নিজের কথাও যদি বলি, আমি নিজে টেকনোলজির সাথে সারাদিন থাকি, এখনও আমি ফিজিক্যাল বই পড়ি, ইভেন আমার ভাগ্নে, এবং এক্ষেত্রে আমার নিজের কথাও যদি বলি, আমি নিজে টেকনোলজির সাথে সারাদিন থাকি, এখনও আমি ফিজিক্যাল বই পড়ি, ইভেন আমার ভাগ্নি
ওরা বাসায়, ওরা তো আরো বেশি ডিজিটালি অ্যাটাচ, বাট ওরাও কিন্তু বই পড়ার সময় ওরা ফিজিক্যালটা পড়ছে। সো এই জন্য আমার মনে হয় যে প্যারাডাইম শিফট ডেফিনেটলি হবে, বাট ইট উইল টেক টাইম। জি, প্যারাডাইম শিফটের এই বিষয়টা নিয়ে আর একটু কথা বলবো, বিশেষ করে যেটি বললেন যে লিগাল বা ইললিগাল ইস্যুসগুলি অনেক বেশি জরুরি হয়ে যাবে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে। সেটা নিয়ে আপনাদের প্রত্যেকের মতামত আমরা জানবো একটা বিরতির পর। দর্শক, ফিরছি একটু পরেই অতিথিরা সামনে কি আছে। স্বাগত আরেকবার। আমরা এই পর্বে একটু জানতে চাইবো যে লিগ্যাল বিষয়টা আমরা দেখেছি যে অনেক সময় এই যারা লেখক তাদের স্বার্থটা কিভাবে রক্ষা করা সম্ভব। মাহবুব, আপনি যদি আমাদেরকে একটু জানান। আমি আমাদের একটা উদ্যোগের কথা দিয়ে শুরু করতে পারি। 2011 সালের 9 অক্টোবরে আমরা বইয়ের দোকান .com নামে একটা ওয়েবসাইট চালু করি। এটার একটা আমাদের উদ্দেশ্য ছিল যে ডিজিটাল পাঠকের সঙ্গে, শুধু নিউ জেনারেশন না, ওল্ড জেনারেশন যে ডিজিটাল পাঠক, এই পাঠকের সাথে আমরা একটা সংযোগ স্থাপন করব বইয়ের মাধ্যমে। তো লেখক, আমি যেহেতু লেখালেখির সঙ্গে সামান্য যুক্ত, এই হিসেবে আমার একটা অভিজ্ঞতা হলো যে বাংলাদেশের প্রকাশনা শিল্প এবং বাংলাদেশের বাইরের প্রকাশনা শিল্পের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। সেটা হলো যে বাংলাদেশের বাইরে যে ওখানে ইন্ডাস্ট্রিটা অনেক পাওয়ারফুল, নিয়মকানুনগুলো অনেক ভালো মানা হয়, ফলে কোনো লেখক যখন একজন প্রকাশককে বই দেন তখন ওইটার যে তার যে কপিরাইট, তার যে পাওনা, উনি কিন্তু বুঝে পান। হ্যাঁ, এটা কিন্তু উনি তার পাওনাটা বুঝে সত্য বিক্রি করে দেন। কিন্তু বাংলাদেশের অধিকাংশ বইয়ে আপনি দেখবেন যে বইয়ের সত্য কিন্তু লেখা থাকে লেখকের বা লেখকের অনুমোদিত কারো। এখানে লিগ্যাল কোশ্চেনটা হলো যে লেখক কিন্তু তার বইটা পূর্ণ সত্য প্রকাশককে দিচ্ছেন না, শুধু একটা এডিশনের বা কয়েকটা এডিশনের সত্য তিনি প্রকাশককে দিচ্ছেন। ফলে আমাদের বইটার নিয়ন্ত্রণের মালিকানা কিন্তু লেখকেরই, প্রকাশকের না। এবং এক্ষেত্রে আরেকটা যে ব্যাপার আছে সেটা হলো যে আমি যখন ডিজিটালি একটা বই রিপ্রোডিউস করছি তখন কিন্তু এটা আলাদা সত্য হবে। ধরেন আমার একটা গল্প থেকে টিভি নাটক হলো, সেটা কিন্তু আমার প্রকাশক অনুমোদন দিবে না, আমি লেখক হিসেবে সেটাকে দিব, কারণ এটা আলাদা মিডিয়া। এবং আমি যখন ডিজিটাল বুক পাবলিশ করতে যাচ্ছি তখন কিন্তু এটা লেখককেই অনুমোদন দিতে হবে। ফলে আমরা যখন শুরু করলাম, যখনই আমাদের লেখক বন্ধুদের কাছে আমরা প্রপোজ করলাম, তখন তারা বলল যে এটা কি, এই যে অনলাইনে যে বই ইলিগালি নানাজনের বই কিনে সেটা স্ক্যান করে দেওয়া হয়, এর সাথে পার্থক্যটা কি? আমরা বললাম যে এটা হলো অবশ্যই লেখকের অনুমোদিত হতে হবে। আমরা এ পর্যন্ত 140টা বই আপলোড করেছি বইয়ের দোকান .com-এ। এটা আমরা 2বার মেলাও করেছি। সাধারণত 2012 এবং 13-তে মেলা হয়েছে। পয়লা বৈশাখে আমরা ইবুক মেলা করি, এটা সামনেও এবছরও হবে। তো এখানে আমাদের লেখকরা কিন্তু খুব সাড়া দিয়েছেন আমাদের এখানে। কারণ হলো যে আমরা দেখেছি যে আমরা যখনই একটা বই আপলোড করেছি, সেটা হলো যে অনেক লেখক, বাংলাদেশের জনপ্রিয় লেখক অনেকে আছেন, কিন্তু যারা হলো সিরিয়াস লেখেন বা খানিকটা অজনপ্রিয় বা খানিকটা অন্য ধরনের লিখতে চান, তারা কিন্তু পাঠকের কাছে পৌঁছানো তাদের জন্য খুব কঠিন। কিন্তু তাদের কোনো আর্থিক স্বার্থতে রক্ষা হয়? আর্থিক স্বার্থের ব্যাপারটা কি, যে এইটা কিন্তু এই যে আমরা যে উদ্যোগ নিচ্ছি, যে একটা কুটির শিল্প, ছোট একটা উদ্যোগ, বা ওনারা যে উদ্যোগ নিচ্ছেন এটাও ছোট একটা উদ্যোগ, কিন্তু এটাকে ডিজিটাল মার্কেট, যা বাংলাদেশে এক্সিস্টিং যে মার্কেট, সেই মার্কেটেও কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট হতে পারে। এখন ইনভেস্টমেন্ট যদি হিউজ না হয়, এটা কিন্তু ছোট আকারেই রয়ে যাবে। কারণ বাংলাদেশে অনলাইন যে উদ্যোগগুলো এখনো কিন্তু সেগুলো ছোট ছোট উদ্যোগ হিসেবে রয়ে গেছে। কারণ হলো যে ওরকম বড় কোনো ফার্ম বা বড় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আসছে না। কিন্তু আপনি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখেন যে ওখানে ইনফোসিসের মতো সংস্থা তৈরি হয়ে গেছে, যারা হলো মাইক্রোসফটের সাথে রীতিমতো করছে, প্রতিযোগিতা করছে। তারপরে রকমারি যে স্টাইলে মার্কেটিং করে, সেটা তো শুধু বইয়ের ক্ষেত্রে, ভারতে কিন্তু ফ্লিপকার্ট অনেক দিন ধরে এই মার্কেটটা করে এবং হিউজ টোটাল ভারতে তাদের হলো সব প্রোডাক্ট তারা হলো ওই পেমেন্ট অন ডেলিভারি, বাড়িতে গিয়ে যাবে, বাড়িতে গিয়ে প্রোডাক্ট বুঝায় দিবে,
ওটাকে তারপরে সে টাকাটা নিবে, এই সিস্টেমটা চলছে। জি, এটা আমাদের এখানে এখনো হয়নি কিন্তু। আচ্ছা মাহবুব, আমরা একটু মঞ্জুরের কাছে যাব। মঞ্জুর, আপনারা যখন প্রথম গেলেন প্রকাশকের কাছে, তখন তো কোনো কনফ্লিক্ট তারা ফিল করেছে? চমৎকার প্রশ্ন। আমাদের এই প্রকাশনা জগতের যে ইকোসিস্টেমটায় প্রকাশক একটি অত্যন্ত মূল্যবান ভূমিকা নেন। অধিকাংশ প্রকাশক তারা নিজেরাও ভালো বোদ্ধা পাঠকও। আপনি যদি আমাদের প্রকাশকুল যদি দেখেন, আমাদের প্রকাশকদেরকে যদি দেখেন, আপনারা প্রত্যেক প্রতিষ্ঠিত প্রকাশকই তারা নিজেরাও একজন বইয়ের ক্রিটিক্স। এবং আমরা যে মডেলটায় গেছি সেই মডেলটা হচ্ছে আমরা সরাসরি কোনো লেখকের কাছে যাব না, আমরা প্রকাশক, কারণ সেই ভ্যালু চেইনে প্রকাশকের একটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা আছে। লিগ্যালি কিন্তু প্রকাশকের রাইট নাই যে চুক্তি হয় বাংলাদেশে, সেখানে কিন্তু প্রকাশকের রাইট নাই ডিজিটাল কপিরাইটটা আপনার কাছে বিক্রি করে দেওয়ার। কারণ হলো প্রকাশকের সাথে ডিজিটাল কোনো চুক্তি হয় না, এটা কিন্তু ভিন্ন মাধ্যম। ফলে প্রকাশকরা যদি আপনাদের সাথে এরকম চুক্তি করেও থাকে, এটা কিন্তু তারা লিগ্যালি পারে না। আর আপনাদেরকে লেখকের কাছে যাইতে হবে। এমনিতে মানে ফ্যাক্ট যেটা, সেটা হলো একটা চমৎকার ডিবেট মানে উত্থাপন করেছেন। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আমার যে প্রকাশক তার সাথে যে লেখক, তার সাথে চুক্তিটা এরকম আছে, এনি মিডিয়াম সে আমার সাথে সে চুক্তি করতে পারে, এরকম যদি থাকে। এরকম থাকে না সাধারণত, মানে সাধারণত থাকে না। তবে এখনো পর্যন্ত লয়ালটির বিষয়টা আমাদের দেশে খুব বেশি, মানে বলা যায় যে লেখকরা তাদের মনের আনন্দেই লিখে যান বেশিরভাগ ক্ষেত্রে। এটার যে বাণিজ্যিক কারণ যেটা বললেন, যে যারা আমাদের প্রকাশক তারাও কিন্তু দেখা যায় যে কারণ এটা বাণিজ্যিকভাবে একটি প্রতিষ্ঠান বাদ দিলে প্রায় বেশিরভাগই কিন্তু মানে ভালোবাসার টানটাই বেশি। আমরা এই রাইটটাকে প্রোটেক্ট করার জন্য যেটা করেছি, আমরা বাংলা ভাষায় প্রথম একটি ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছি, যেটা আপাতত বলা যায় ফুল প্রুফ। যার ফলে লেখকদের যে আছে, যে একটা ভয় যে আমার এটা ডিজিটালি গেলে এটা ভাইরাল হয়ে যেতে পারে, এটা অনেকে কপি করে ফেলতে পারে, এই সম্ভাবনাটা একদমই কমে যাচ্ছে। এক। দ্বিতীয় জিনিস যেটা আমরা কিন্তু সবাই চাই যে আমার লেখাটা সোশ্যাল মিডিয়া দিয়েও যাক। তো আমার এই যে আমরা যে টেকনোলজিটা এখন যে বই পোকা বলে যে অ্যাপসটা আমাদের আছে, সেইটাতে আপনি যদি কোনো বই যদি পড়েন, আপনার কোনো অংশ যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান, আপনি ইচ্ছা করে শেয়ার করতে পারবেন। কাউকে যদি কোনো অংশ আপনি চান যে এটা আমি আমার কোনো বন্ধু কিংবা আমার কাউকে আমি এটা দেব, আমি কিন্তু ডিজিটালি এটা দিতে পারবো পেমেন্ট করে। আর যেগুলো ফ্রি থাকে সেগুলো কিন্তু ওইভাবেও আমি দিতে পারি। তো আমার যে মূল কথাটা হচ্ছে সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে প্রকাশক একটি অত্যন্ত জরুরি মাধ্যম আমাদের এই প্রকাশনা শিল্পে। তো আমরা মনে করি, ডেটা সফট আমরা মনে করি যে প্রকাশকরা এই ভ্যালু চেইনে থাকবে এবং আমরা তাদের সাথেই বড় হতে চাই। এক। দ্বিতীয় জিনিস হলো লেখক এবং প্রকাশকদের যে রাইটটা আছে, যে প্রিভিলেজটা আছে, সেটাকে আমরা অ্যাবসোলুটলি প্রোটেক্ট করতে চাই ডিজিটাল মিডিয়াতে। সেটার জন্য আমরা বেস্ট অফ দ্য টেকনোলজি সাথে নিয়ে এসেছি, যাতে এটা প্রোটেক্টেড থাকে। জি জাহিদ, আমরা জানতে চাইবো যে এই যে লেখকের স্বার্থটা, সেটা কি আপনাদের ক্ষেত্রেও কতটুকু আপনারা প্রোটেক্ট করেন এবং কিভাবে করেন? আমরা তো বেসিক্যালি লেখকের সাথেই সরাসরি কাজ করছি। কারণ হচ্ছে একটা বই আপনি চিন্তা করেন, যেটা একজন লেখক 1998 সালে প্রকাশ করেছে অথবা 2000 সালে প্রকাশ করেছে, তখন তো ইবুকের কথাই মাথায় ছিল না, প্রকাশকদের ছিল না, লেখকদেরও ছিল না হয়তোবা। তো এখন যখন যুগের সাথে তাল মিলিয়ে যখন ইবুকটা মার্কেটে এসেছে, তখন লেখক যতটা তার বইটা স্প্রেড করার জন্য ভাবছে আমার ইবুকটা দরকার, প্রকাশক কিন্তু অলরেডি তার ব্যবসাটা করে নিচ্ছে প্রিন্টেড বইয়ের মাধ্যমে। সো সে কিন্তু ওই জিনিসটা ওভাবে উপলব্ধি করতে পারছে না। সো আমরা যখন লেখকদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করলাম, তখন লেখক, যারা প্রতিষ্ঠিত লেখক আমাদের দেশে, ওনারা ডিরেক্টলি আমাদেরকে বললেন যে আমার সাথে তো বেসিক্যালি প্রকাশকের আপনার ইবুকের কোনো চুক্তি নাই, যা চুক্তি আছে সেটা হচ্ছে প্রিন্ট ভার্সনের চুক্তি আছে। এখন প্রিন্ট ভার্সনের চুক্তি নিয়ে সে কিভাবে একটা ইবুক লঞ্চ করবে উইদাউট মাই পারমিশন? এটা তো আসলে তারা করতে পারে না, লিগ্যালি করতে পারে না। ওনারা আমার যেমন লেখকরা যখন প্রথমে বইগুলো লিখেছেন, হাতে লিখেছেন, কেউ টাইপ করেছেন, অনেক মানে রাফ আকারে ছিল। সো ওই রাফটাই কিন্তু একজন প্রকাশককে দিয়ে দেওয়া হয়েছে, ওইটাকে সাজিয়ে গুছিয়ে
এডিট করে একটা বই প্রকাশ করার জন্য, করার পরে হয়তোবা ওটার যে সফট কপিটা ছিল ওটা প্রকাশকের কাছেই রয়ে গিয়েছে। সো প্রতিষ্ঠিত লেখকরা আমাদেরকে প্রকাশকের কাছ থেকেও অনেক সময় কন্টেন্ট নিয়ে দিয়েছে যে নাও এটা কন্টেন্টটা দিলাম, এখন এটা ইবুক করো। সো আই এম সাইনিং দ্য এগ্রিমেন্ট সো দ্যাট তোমার এন্ডে কোনো প্রকার পাইরেসি রিলেটেড কোয়েশ্চেন না ওঠে। আর প্রকাশকদের যে ব্যাপারটা সেটা হচ্ছে ওনাদের কাছে ব্যাপারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে একটা কন্টেন্ট তো বিভিন্ন ওয়েতে মার্কেটে যেতে পারে। আপনি হয়তোবা একটা কন্টেন্ট ইন্টারনেটে ছাড়তে পারেন, একটা কন্টেন্ট আপনি প্রিন্ট করে দিতে পারেন, একটা কন্টেন্ট আপনি মাইক বাজিয়েও মানুষজনকে জানাই দিতে পারেন। সো ডিস্ট্রিবিউশনের ওয়েগুলো কিন্তু ডিফারেন্ট, বাট কন্টেন্ট যারা প্রডিউস করছে তারা কিন্তু সিঙ্গেল পার্সন। সো লেখক এখনো আছেন, লেখক অলরেডি যেটা প্রিন্টেড কপি ছাড়ছেন সেটা প্রকাশকের মাধ্যমে দিচ্ছেন, যারা ডিজিটাল কন্টেন্ট দিতে চাচ্ছেন তারা আমাদের ইউজ করছে, তারা কিন্তু সিঙ্গেল পার্সন। সো লেখক এখনো আছেন, লেখক অলরেডি যেটা প্রিন্টেড কপি ছাড়ছেন সেটা প্রকাশকের মাধ্যমে দিচ্ছেন, যারা ডিজিটাল কন্টেন্ট দিতে চাচ্ছেন তারা আমাদের মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। সো দ্যাট একটা ইকোসিস্টেম অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে এখন। মানে সবাইকে একসঙ্গে এটা এগিয়ে যেতে হবে, সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, কারণ আমাদের দেশের মতো আমরা মাহমুদুল হাসানের কাছে যাব, কিন্তু একটু নতুন একটা প্রসঙ্গ শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল বই এবং ফিজিক্যাল বুক, এই দুটার মধ্যে আসলে আপনি যেহেতু দুটার সঙ্গেই জড়িত আছেন, একটু আমাদেরকে জানাবেন যে বিতর্কটা কিরকম, এবং বিশেষ করে পাঠকের মধ্যে এই দুটো বিষয় নিয়ে যে কনফিউশনগুলি আছে সেগুলি কি। একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে জানবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। আমরা যেটি মূলত একটু জানতে চেয়েছিলাম যে এই কনফ্লিক্টের জায়গাটা, নতুন একটা জিনিস গ্রহণ করার ক্ষেত্রে, সেইটা আপনাদের অভিজ্ঞতাটা কেমন? আমি কনফ্লিক্ট শব্দটা আসলে এখানে ইউজ করতে চাই না, কারণ হচ্ছে যে বই পড়ার ডেফিনেশনটা আমার পার্সোনালি আমার কাছে একটু আলাদা। মানে পড়া, যেমন যখন আমি স্ট্যাটাস করি আমি এটাকেও বই পড়ার মধ্যে কাউন্ট করি, যখন আমি বই পড়ি সেটাকেও বই পড়ার মধ্যে কাউন্ট করি, ইভেন যখন আমি একটা মানুষের সাথে কথা বলি এটাকেও বই পড়ার মধ্যে কাউন্ট করি। কারণ আমি একটা বই থেকে আসলে কি নেই, কেউ মজা নেয়, কেউ হচ্ছে জ্ঞান নেয়, ইনফরমেশন নেয়, কেউ ফিলোসফি নেয়। সো আমি এই জিনিসগুলো আমি যেখান থেকে পেতে পারি আমি এটাকে বই পড়া ধরি, ঠিক আছে, যে নট দ্যাট যে এটা শুধু কাগজে প্রিন্টেড হতে হবে। কাজে এই জন্য আমি কনফ্লিক্ট শব্দটা ইউজ করতে চাই না, কারণ এই মিডিয়া চেঞ্জ হচ্ছে। উনি যেরকম বলেছেন একটা পাথরে লেখা ছিল, কাগজে লেখা হচ্ছে এখন, দেন এটা ডিজিটালি লেখা হবে। কাজে কনফ্লিক্টের জায়গাটা নাই, শিফট। নট দ্যাট যে এইটা হলে এটার ক্ষতি হয়ে যাচ্ছে, এমন কিছু না আসলে। হ্যাঁ, ক্ষতি কিছুটা হবে, সেটা হচ্ছে প্রেস মালিক যারা আছে তাদের কিছু ক্ষতি হবে, বাট অ্যাজ এ রিডার বা যে লিখছে তাদের জায়গা থেকে কনফ্লিক্টিং সিচুয়েশনটা নাই। এটা জাস্ট শিফটিং, অভ্যাসের পরিবর্তন। কাজেই কনফ্লিক্ট শব্দটা কিন্তু একটা অভ্যাস কি এত সহজে পরিবর্তন না, সেটা হবে না, সেটা হবে না, সেটা গ্র্যাজুয়ালি হবে। এবং সেটার জন্য তো ধরেন কনফ্লিক্টে যাওয়ারও কিছু নাই, যে এখান থেকে এইটাতে যাচ্ছে, তাতে দেখেন যে লিখছে তাতে তারও লুজ করার কিছু থাকছে না, যে রিডার তারও লুজ করার কিছু থাকতেছে না, শুধু মাঝখানে পাবলিশার বা প্রেস মালিক ওনাদের ক্ষেত্রে কিছুটা হয়তো স্বার্থ লুজ করার বিষয় থাকে, সেই জায়গাটা হয়তো কনফ্লিক্ট আসে। তো সেই হিসেবে যদি আমরা ধরি তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে ব্যবসার যে শিফট, আপনি ধরেন যদি এখন চিন্তা করেন যে কিভাবে শিফটগুলো হয়, কিভাবে নতুন নতুন ব্যবসাগুলো তৈরি হয়। এখন যেমন এই যে বাংলাদেশে যে মাঝখানে নতুন যে সাইটগুলো আসলো, বিক্রয় ওএলএক্স বা সেল বাজার, যাদের থ্রুতে মানে যারা হচ্ছে ক্লাসিফাইড সাইট, এখন চিন্তা করেন জাস্ট 2-3 বছর পরে গিয়ে বাংলাদেশে যারা মিডলম্যান জমি জমা বিক্রির মাঝখানের কাজটা করতো, 2-3 বছর পরে গিয়ে কিন্তু তাদের একটা বড় পার্সেন্ট বেকার হয়ে যাবে। I disagree with that. কারণ হচ্ছে কি, তারা রোলটা তাদের চেঞ্জ হবে। আগে সে হয়তো টেলিফোনে করতো, সে এখন ওএলএক্স এর কন্ট্রোল, ওইটাতেই যাচ্ছিলাম যে মানে এখনকার ফরম্যাটে শেয়ার ব্যবসা করবে না, তার ফরম্যাটটা চেঞ্জ হবে না। কিন্তু আমরা কিন্তু আসলে ব্যবসার ফরম্যাটটা বলতেছি না, আমি বলতেছি পাঠকের মনস্তত্ত্ব। এই যে দেখো, ধরেন ইবুকে আপনি চাইলেই ওই লাইন দিয়ে লেখকের একটা স্বাক্ষর নিতে পারবেন না, এবং নিয়ে এটা পরম তৃপ্তি নিয়ে ঘুমাতে পারবেন না যে আমার সঙ্গে প্রিয় লেখকের। সবচেয়ে বড় উপকারটা হবে আসলে লেখকের। প্রিন্টেড বইতে লেখকের কোনোদিনও জানার উপায় থাকে না এই বইটা পড়ে তার পাঠকের কি মনোভাব। কিন্তু আমার এটা যদি ডিজিটাল মিডিয়াতে হয়, আমি অ্যাকচুয়ালি আমার লেখকের সাথে কথা বলতে পারছি। আমি এটা মধ্যরাতে পড়ে আমার একটা অনুভূতি হলো, আমি ইমিডিয়েটলি পোস্ট করলে আমার লেখক জানতে পারছেন যে নরওয়ের অমুক জায়গা থেকে আমার একজন লেখক পড়ে আমার এই মতামত দিচ্ছে। এই যে জায়গাটা, এটা একটা অসাধারণ অনুভূতি। না মঞ্জুর ভাই, এর ক্ষেত্রে আমি দুইটাই বলতে পারি। যেমন হচ্ছে যে রকমারিতে যখন কেউ ফিজিক্যালি বই কিনছে, ওখানে কিন্তু সেকশন আছে রিভিউ লেখার।
সো ওখানেও কিন্তু এখনো কমেন্ট করতে পারে, ইউজারের সাথে মানে ইউজার এবং রাইটার ইন্টারাক্ট করতে পারে, সেই সুযোগটা তখনও থাকবে। তবে আপনি যেটা বলেছেন, হ্যাঁ সেটা ডেফিনেটলি, যদি এমন হয়, কনফ্লিক্টের জায়গাটা কখন আসবে, যদি এমন হয় যে আমরা ফিজিক্যাল বই আর ছাপাবই না, শুধু ডিজিটালি ছাপাবো, তখন অনেকেই হয়তো মিস করবে, কারণ আমি হয়তো পার্সোনালি মিস করব। কারণ আমি এখনো ওই যে পাতা উল্টালাম, কোনটা বামে কোনটা ডানে দাগ দিলাম, একটু নোট লিখলাম, হ্যাঁ নতুন বইয়ের যে গন্ধটা, তারপর কতগুলো গেল কতগুলো রয়ে গেল, ইভেন আমি যখন পড়তে থাকি আমি মাঝখানে বুকমার্ক ইউজ করি না, ফলে হয় কি আমি কোন পেজ পর্যন্ত পড়েছি ওটা আমার মুখস্থও নাই, ফলে ওই পেজে যাওয়ার আগে আমি আবার করে যে পাতা উল্টাই, মাঝখানে গিয়ে আবার একটু রিভিশন করে গেলাম। সো ডেফিনেটলি এটা একটা কিন্তু একটা আলাদা অনুভূতি। তো যদি ওরকম হয় যে কাগজের বইটাকে পুরো অবসলিউট করে দিয়ে ওটাতে চলে গেলাম, ওই অনুভূতিটা যারা পছন্দ করে তারা সেটা মিস করবে, সেটা তো ডেফিনেটলি। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করি ওনার সাথে, সেটা হলো যে প্রথমে যে বিষয়টা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটা হলো যে একটা মাধ্যম অনিবার্য আসছে। এখন আমাদের এখানে যেটা হয়, যে আমি একটা উদাহরণ দিলে সহজ হবে বুঝতে, সেটা হলো যে আগে আমরা কিন্তু এই যে ক্যাসেট প্লেয়ার, যে ক্যাসেট প্লেয়ারে যখন গান শুনতাম, সেটাগুলো ছোট ছোট ক্যাসেট ছিল, এগুলো কিন্তু মার্কেটে আর দেখা যায় না। আমি আপনি কেউই কিন্তু নিশ্চিত না, এখানে কিন্তু আমাদের হিউজ কালেকশন ছিল, অনেক গান ছিল, অনেক বক্তৃতা ছিল, অনেক কিছু ছিল। আমরা কি শিওর যে সবগুলাই ডিজিটাল হয়ে গেছে, সিডিতে চলে আসছে? সেটা কিন্তু আসে নাই। কারণ কি, যে আমরা তখন ভেবেছি কি যে এইটা থাকবে, ক্যাসেট প্লেয়ার কই হারাবে, এইটা যারা তৈরি করছে তারা থাকবে না, যারা হলো ক্যাসেট প্লেয়ারগুলোকে হাওয়া হয়ে যাবে, বা ওই যে মানে ক্যাসেটটা ওগুলো হাওয়া হয়ে যাবে। কিন্তু আপনি এখন বাজারে গিয়ে ক্যাসেট প্লেয়ার খুঁজলে কেউ বুঝতে পারবে না যে কি খুঁজছেন আপনি, কারণ সিডি কিন্তু অলরেডি, এবং সিডি চালু হয়ে গেছে, ডিভিডি চালু হয়ে গেছে, মানে জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিডি অলমোস্ট এখন অবসোলেট হয়ে গেছে, সিডিও অবসোলেট হয়ে গেছে। মানে জিনিসটা হয়েছে কি, যে আমরা কি শিওর যে সিডিতে যা ছিল, ক্যাসেট প্লেয়ারে যা, ক্যাসেটে যা ছিল, সবগুলো আমরা কনভার্ট করে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসতে পেরেছি? সেটা কিন্তু পারি না। এখানে প্রশ্নটা কোথায়, যে এই মাধ্যমটা এসে মানে আমরা বইয়ের মতো টেস্ট পাবো কিনা, বইয়ের মতো উল্টাতে পারবো কিনা, সেটা কিন্তু মূল ইয়ে না। আমি কিন্তু মানে বাইরে যেটা হয় সেটা হলো যে ধরেন আমেরিকান কংগ্রেস লাইব্রেরি বলেন, আর হলো ব্রিটিশ মানে রয়্যাল লাইব্রেরি বলেন, সবাই কিন্তু সবগুলো বই তারা ডিজিটাল করে ফেলছে। কারণ হলো যে একটা বন্যা আসছে, বন্যা আসলে আমার পানিটা আমার পায়ের নিচে থাকবে না বুকের উপরে থাকবে, সেটা কিন্তু প্রশ্ন না। বন্যা আসলে আমার হলো উপরে কোথাও চলে যাইতে হবে এবং আমার চাল ডাল নিয়ে যেতে হবে। এখন একটা ডিজিটাল বন্যা আসছে, এখন আমি কি করব? আমার ইমিডিয়েটলি আমাদের আজকেই শুরু করতে হবে যে কাজটা, সেটা হলো আমাদের যত বই আছে, আমাদের যে রিসোর্সগুলো আছে, সবগুলোকে ডিজিটালাইজ করে ফেলতে হবে। কারণ না হলে এই বইটা, আজকে ধরেন একটা বই যেটা হয়তো 300 কপি ছাপা হয়েছে, সব খুব গুরুত্বপূর্ণ একটা বই হয়তো 300 কপি মাত্র ছাপা হয়েছে, এবং 300 কপি পাঠকের কাছে চলে গেছে। এইটা কিন্তু পরের জেনারেশনের কাছে পৌঁছানোর, এটা প্রকাশকেরও গরজ নাই যে সে রিপ্রিন্ট করবে। আচ্ছা, আমি মানে একটু মূল যে বিষয়টা বিষয়টা সেটা হচ্ছে যে একটা তো অবশ্যই যেই পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তন নিয়ে আমরা বরং যুদ্ধ না করে যেটা দরকার সেটা হচ্ছে যে এইটা কিভাবে শিফট করব, এই বিষয়টা নিয়ে আরো নিশ্চয়ই জাহিদ ভাইয়েরও কিছু কথা আছে, আমরা শুনবো একটা বিরতির পর। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কাজী জাহিদ, আপনি যদি একটু যেটা আমরা বলছিলাম সেই বিষয়ে বলেন, এবং তারপরে আমি জানতে চাইবো যে মানে ই বুক এবং এই যে ইলেকট্রনিক বুক, এটার ভবিষ্যৎটা কি আপনারা মনে করেন, বিশেষ করে বাংলাদেশ? আপনি যদি ইউজারের কথা চিন্তা করেন, যারা কিনা বইগুলো পড়ছেন, সো ওনাদের ফিডব্যাকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মার্কেটে। সো ইউজারের কথা চিন্তা করলে, একটা ইউজার আপনি যদি ই বুকের সাথে কম্পেয়ার করেন, একটা হার্ড কপি বই কিন্তু ছাপানোর পেছনে খরচ আছে। একটা বই যখন 100 টাকায় বিক্রি হচ্ছে, ওই বইটা প্রোডাকশন করতে অ্যাটলিস্ট 30% খরচ হচ্ছে। এবং নট অনলি দ্যাট, আপনি বইটা প্রকাশ করার জন্য যে কাগজ পাচ্ছেন, কাগজটাও কিন্তু কোনো না কোনো গাছ কেটে আসতেছে। সো এটা কিন্তু প্রকৃতি দূষণ করছে। সো আমাদেরকে এই দূষণ থেকে মোকাবেলা করার জন্য বা প্রতিহত করার জন্য আমাদেরকে কিন্তু ডিজিটাল মাধ্যমে যাওয়াই লাগবে। এটার সাথে কোনো দ্বিমত নাই। বাট ইউজারের কথা যদি চিন্তা করেন, আমি একটা ই বুক তৈরি করলাম, এই ই বুকটা কিন্তু আমি আজকে ফার্স্ট ইনভেস্ট করলাম, এইটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আমার কিন্তু ই বুকটা হারায় যাচ্ছে না।
সো একটা ইউজার একটা বই যখন কিনছে তখন কিন্তু সে যদি 100 টাকায় পারচেস করে থাকে তাহলে ওখানে বইটা প্রোডাকশনে অনেক খরচ আছে, অনেক কিছু আছে, কিন্তু একটা ইবুকের কিন্তু খরচটা ওই পরিমাণ নাই। সো আপনি যদি ভাবেন যে একটা বই আমি প্রিন্ট করে 600 টাকায় একটা ইউজারের কাছে দিচ্ছে, একটা ইউজার 600 টাকায় বইটা নিচ্ছে, বাট সে যদি ইবুকটা কিনে তখন দেখা যাবে 200 টাকাতেও সে বইটা পেয়ে যাচ্ছে। তখন কিন্তু যার কিনা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকেন তারা কিন্তু এত দামি বই সহজে কিনতে পারেন না, যেটা ইবুকে সহজেই পেরে যান। তো এটা ইউজারের জন্য খুব ভালো একটা দিক। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ভবিষ্যতে আপনি যদি চিন্তা করেন তাহলে অবভিয়াসলি ইবুক আর প্রিন্টেড বুকের বাজার আগামী অনেক বছর ধরেই থাকবে, কারণ দুইটার টেস্ট টোটালি ডিফারেন্ট, দুইটার অনুভবটাও ডিফারেন্ট। এখন আমি একটা বুক স্টোরে গিয়ে যদি আমি এখন একটা বই পারচেস করি, কয়েকদিন পরে আপনি বাংলাদেশে দেখবেন যে মোবাইল ফোনের দোকানে গিয়ে আপনি বই খুঁজছেন যে আমি বই কিনবো, এই বইটা কিনতে চাই। তো দুইটার কিন্তু ডিস্ট্রিবিউশন চেইন আলাদা, সেলিং চেইন আলাদা, এবং ইউজাররা কিন্তু একই। আপনি যদি ছোট একটা এক্সাম্পল দেখেন, এখন আমরা ফেসবুকে বসে বসে গেমস খেলি, বাট ফেসবুক প্রথম যখন এসছে তখন কিন্তু গেমসের কথা ফেসবুকে আসবে এটা কখনো চিন্তাই করা হয়নি। বাট এখন অনেক মানুষ সারাদিন আমি এন্টারটেনমেন্ট দরকার, আমি ফেসবুকে ঢুকে একটা গেমস খেলে নিচ্ছি। তাই বলে ক্রিকেটটা যে আমি ফেসবুকেও খেলতে পারছি, ডিভিডি লোড করেও খেলতে পারছি, মাঠে গিয়েও খেলতে পারছি, তাই বলে যে মাঠের ক্রিকেট যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু না। সো এটা টেস্ট সবসময় বিভিন্ন রকম, তথ্য প্রযুক্তির দেশে বিভিন্ন রকম টেস্ট আসতে থাকবে, নতুন নতুন জিনিস আমাদেরকে গ্র্যাব করা লাগবে, এবং এগুলা নিয়ে আমাদেরকে আসলে থাকা লাগবে। মঞ্জুর, আপনি যদি একটু সামারি। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা ইবুক বলছি, ডিজিটাল বুক বলছি, আসল গেমটা কিন্তু এখানে না। আসল গেমটা হচ্ছে একজন ভোক্তা হিসেবে সে চাবে যে তার যে কন্টেন্টটা সেটা তার নিজের পেস যেটা সেটাতে আসুক, সে তার নিজের সময় বেছে নিয়ে সেই সময় সে পড়বে, সে তার নিজের পছন্দের জিনিসগুলো পড়বে এবং নিজের পছন্দের জিনিসগুলো শেয়ার করতে চাবে। এই চারটা হলো গেম। এটা ইবুক দিয়ে হলে ইবুক, এটা যদি ডিজিটাল মিডিয়া বলি ডিজিটাল মিডিয়াম, এটা যদি সোশ্যাল মিডিয়া বলি সোশ্যাল মিডিয়াম। তবে এই চারটা ইনগ্রেডিয়েন্টসই থাকবে এবং এই চারটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে পরবর্তী প্রজন্মের আমরা কন্টেন্ট ডেলিভারি, বুক ডেলিভারি বলি কিংবা আমাদের নলেজ ডিসিমিনেশন বলি, যাই বলি, এই ঘটনাগুলো ঘটতে থাকবে বলে আমি মনে করছি আর কি। আচ্ছা, সোহাগ। হ্যাঁ, সেক্ষেত্রে আমি দুজনের কথা মিলিয়ে একটু বলতে চাই। জাহিদ খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বলেছে। একটা হচ্ছে যে আমি ইউজারের জায়গা থেকে আমি কিন্তু আরো লো কস্টে জিনিসটা পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, এখন প্রকাশকের সুবিধাটা কি? প্রকাশক যদি এটার মধ্যে ইকোসিস্টেমে যদি ইনভলভ থাকে, তাহলে এখন দেখেন একটা টেনশন হচ্ছে 300 কপি ছাপা হচ্ছে, নতুন সে ছাপাবে কি ছাপাবে না, এটা নিয়ে আমরা নিজেরা নিয়মিত বিপদে পড়ি। আমরা বই কিনতে গিয়ে দেখি আউট অফ প্রিন্ট, সো আবার প্রিন্ট করবে কি করবে না, এটা ডিসিশন নিতে তার একটা দেরি হয়। সো ওই সবকিছু মিলিয়ে কিন্তু আলটিমেট ভবিষ্যৎটা ডিজিটালের দিকে যাবে, কত ফাস্ট যাবে সেটা একটা কোশ্চেন। ওই যে একটা ব্যাপার আছে যে রিচ করা, সেইটা কি এই ইকোনমিক ভায়াবিলিটির জন্য কি আপনার রিচ অনেক বেড়ে যাবে বলে আপনাদের কোনো হ্যাঁ, রিচ তো বেড়ে যাবে যদি ইউজাররা সবাই উইদিন দ্য নেট, মানে যদি নেটে কানেক্টেড থাকে বা অনলাইন ইউজার হয়। বাংলাদেশের ক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে যে টোটাল পপুলেশন 16 কোটি, তারটা তো এখনো মানে ইনসিগনিফিকেন্ট পার্ট আসলে অনলাইনে কানেক্টেড। কাজে এই অবস্থা থেকে দেখলে সেক্ষেত্রে তো আমি বলবো যে ওখানে তো আমি রিচটা এই মুহূর্তে আমার অত বেশি না। তবে একটা সুবিধার কথা, যারা মোটামুটি পড়ালেখা করে তারা অবশ্য হয়তো এর মধ্যে কানেক্টেড। স্কুলের বইগুলো এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, ইলেকট্রনিক ভার্সনে পাওয়া যাচ্ছে, এবং সরকারও এক ধরনের পরিকল্পনা করছে যে স্কুলে কিন্ডল বা এই জাতীয় একটি ছোট্ট ডিভাইসের মধ্যেই আসলে বাচ্চারা এটা না, ওইটাই আসলে ফিউচার। মানে বিতর্ক ওইটা নিয়ে হচ্ছে না যে ফিউচারটা ওইদিকে যাবে কি যাবে না, ডেফিনেটলি তো যাচ্ছেই, কত পেসে যাবে বা ফরমেশনটা কি থাকবে। এবং মঞ্জুর ভাই যেটা বললেন যে শেয়ার করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের টেন্ডেন্সির পার্ট। নতুন একটা জায়গায় গেলে লোকজন নিজের ন্যাচারাল বিউটিটা না দেখে কি করতে থাকে, ছবি তুলতে থাকে। বিকজ কি, শেয়ার দিবে, নিজে দেখার চেয়ে এনজয় করার চেয়ে তার কাছে শেয়ার দেওয়া ইম্পর্টেন্ট। সো আমিও যখন বই পড়ি, যে লাইনগুলো পছন্দ হয় দাগ দিয়ে রাখি। আমার টার্গেটটা কি থাকে, আমি এটা পরে কারোর সাথে শেয়ার করব। পরে হয়তো করাটা ডিফিকাল্ট হয়, বাট ইনস্ট্যান্টলি যদি করতে পারতাম ডেফিনেটলি এটা অনেক ভালো। এখন করা যাচ্ছে। হ্যাঁ, সো মানে ওই জিনিসগুলোতে শিফট হবেই। জি মাহবুব, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি একদম খুব সংক্ষেপে বলেন যে এই মানে ডিজিটাল বুকের। আমি পার্সোনালি এই ডিজিটাল বুক বা ই বুকের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল দেখি। এটা একটা ছোট্ট উদাহরণ দেব যে আমাদের জীবন থেকে রেডিও হারিয়ে গেছিল। আপনাদের সবার মনে পড়বে যে আমাদের জীবন থেকে কিন্তু রেডিও ব্যাপারটা হারিয়ে গেছিল। রেডিওটা ফিরলো কিভাবে? রেডিওটা ফিরলো কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে, কানে কানে সবার মধ্যে ফিরে গেছে। এখন
আমি একজন পাঠক হিসেবে বা লেখালেখির জগতে যুক্ত থাকার কারণে একটা জিনিস খুব ফিল করি যে পড়ালেখার কালচারটা আমাদের এখানে নেই। যেভাবে রেডিও হারিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে পড়ালেখাটাও কিন্তু হারিয়ে গেছে। পড়ালেখার যে একটা মাস কালচার, সেটা হলো ওয়েস্টের যে কোনো শহরে গেলেই এটা দেখতে পাওয়া যায় যে তারা হলো চলতি পথে, বাসে, ট্রেনে পড়ছে। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে নেই। আমি এখন আশাবাদী একটা ব্যাপারে যে ইবুক হলে, কারণ কারো হাতে যদি মোবাইল থাকে জি, ইজিলি আপনাদের সে বইটা চারজনকে পড়তে ধন্যবাদ। পারবে। আমরা বুঝতে পারছি যে অন্তত পড়ার বিষয়টি আরো বাড়বে সামনে। পড়ার বিষয়টি বাড়তে বাধ্য, এবং দর্শক, এটা আমরা এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আবার আগামী সপ্তাহে একই সময়।